রাত্রে চেরি করার জন্য বাসায় আসা প্রয়োজন পড়তো। তখন এই সময় একদিন হঠাৎ বাসায় আসতেছিল সাইকেল করে। তখন মাঝ রাস্তায় যে মাওনা পাথার, এই পাথারটা পরে এই পর্যন্ত আসার পরে হঠাৎ করে আর কি বাবা দেখে যে মাওনার নিচে পানিতে যে ব্রিজের নিচে একটা স্বর্ণের কলস এমন টাইপের কিছু একটা আছে আর কি। তখন সাইকেল থেকে নামে নাই, সাইডে গিয়ে দাঁড়ায় যে জিনিসটা কি দেখার জন্য। তখন দেখে যে বড় একটা কলস, স্বর্ণের, একদম জকমক করছে এমন অবস্থায়। তখন বাবা চিন্তা করলো যে এত রাতে এই কলস কোথা থেকে আসলো বা কি। তখন কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে মাথায় আসলো যে এত রাতে তো এইদিকে কলস বা কিছু আসার কথা না। তখন বাবা আর ওখানে দেরি না করে সামনে আসতেছিল, মানে বাসার কাছাকাছি আসতেছিল। তখন কিছু পথ আবার আসার পরে আমাদের এখানে একটা স্কুল আছে, সরকারি স্কুল, ওই আমাদের বাসার একটু একটু আগে। তখন এই স্কুলেরটা পারে কিছু বাঁশের জার আছে একটু গভীর। ওই জায়গায় আসার পরেই রাসেল ভাই কিছু বড় বড় শুকর টাইপের কিছু একটা আর কি রাস্তায় পথ আটকে দাঁড়ায়। কিন্তু কেন জানি কাছে আসতেছিল না বাবার, কিন্তু পথগুলো আটকায়া দাঁড়ায় ছিল কিছুক্ষণ। তখন আব্বা সোরা দৌড় পড়তেছিল। প্রেগনেন্ট অবস্থায় ছিল। আমার যে ছোট চাচি উনিও প্রেগনেন্ট ছিল। তো ওইখান থেকে ঘটনার সূত্রপাত ঘটা। আমার চাচি ওনার বাবার বাসায় ছিল, পাশেই বাসা ছিল, অল্প একটু রাস্তা। তো যখন আমার চাচির বেবিটা হয়, তখন আমার আম্মু ওটা দেখতে গেছিল। আমার আম্মুর আগে আর কি চাচির বেবিটা হয়েছিল। তারপর 2 দিন পরে ওটা দেখে আসার পর 2 দিন পরে আমার আম্মুর একটি মেয়ে সন্তান হয়, মানে আমার বড় বোন হয়। তখন বড় বোন রে ঝাড়ফুঁক করা শুরু করছে। ঝাড়ফুঁক করা শুরু করার পরে আপনার কালা কচু ছিল, কালা কচু দিয়া আমার যখন আমার আপুরে ঝাড়ফুঁক করতেছে, তখন কচুটা আপনার মাপ দিয়া ঝাড়ফুঁক করছিল। তো যখন কালা কচুটা আপনার গাইটে গাইটে মাপ দিয়া ঝাড়ফুঁক করতেছে, তো মাপ দিয়ে ঝাড়ফুঁক করার পরে যায় একবার ঝাড়ার পরে কচুটা আপনার অনেকটুকু বেড়ে যাচ্ছিল। বেড়ে যাওয়ার পরে ওই কচুটুকু একবার যাইরা ওই কচুটুকু আবার কাইটা ফেলে দিয়া পরে আবার ঝাড়তেছে। পরে আবার কচুটা আরেকবার ঝাড়ার পরে কচুটা আবার মানে কতটুকুখানি বেড়ে গেছে। তারপর আবার কচুটা দিয়ে আবার ঝাড়ছে, আবার কচুটা মানে অনেকটুকু বেড়ে গেছে, ওইটুকু আবার কাইটা ফেলাইছে। এভাবে যাইরা পরে আবার তেল পড়া দিচ্ছে, তারপর তাবিজ দিছে, তাবিজ কবজ, তারপরে আপনার তেল পড়া পানি পড়া দিয়া পরে সুস্থ হয়েছে আমার আপু। এরপর থেকে ওই কবিরাজে ভালোভাবে ওই জিনরে তাড়াইছে আর কি আমার আপু শরীর থেকে তাড়াইছে, এবং এরপর আমার আপু সুস্থ হয়ে গেছে। এরপর থেকে আমার আম্মুর সাথে আর কোনো এরকম কোনো প্যারানর্মাল ঘটনা মানে পরে ঘটছে, কিন্তু মানে এই জিনের দ্বারা আর কোনো ক্ষতি হয় নাই বা ক্ষতি করতে পারে নাই। আর আপনার আমার আপুর আর কোনো সমস্যা হয় না, আমার আপু এখন বাইসে আছে। তো এরপরে আবার অন্যরকম ঘটনা ঘটছে, এইগুলো আমি পরে শেয়ার করব। আমার আম্মুর সাথেও ঘটছে, আবার আমার সাথেও ঘটছে, আমার আবার এক আপু মারা গেছে। এবার এই সব প্যারানর্মাল ঘটনার এতেই ওইগুলো আমি ভাইয়া পরে শেয়ার করবো আপনার সাথে। আসসালামু আলাইকুম। সেকেন্ডটা বলতে থাকেন, জি 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 জি, আচ্ছা ঠিক আছে। মধ্যে আপনার সাপ থাকতো, ডিগা থাকতো। তো আমরা কি করতাম, ওই প্রজেক্টে গিয়া ওইখান থেকে ওই ধুরা সাপ, এই সাপগুলোর তো আমরা জানতাম যে কোনো বিষ থাকে না। তো ওই সাপগুলা নিয়ে আমরা খেলা করতাম, গর্ত থেকে বাইর করিয়া আমরা আবার কাঠের বক্স বানায়া সাপগুলা দইরা আইনা এগুলা নিয়ে এরা খেলা করতাম, আবার ছাইরা দিতাম, এইগুলা করতাম। তো একদিন
দুপুর থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত ওইখানে খেলা করছি, সাপ বাইর করে খেলা করছি, আবার ছাইরা দিছি, সারাদিন এগুলা করছি। করার পরে আপনার এমনিতেও এক মায়ের এক ছেলেদের অনেক ঝামেলা থাকে, এই প্যারানরমাল বিষয় নিয়ে ওদের চলার পথে অনেক বাধা বিপত্তি হয়। তো আমিও এক মায়ের এক ছেলে, আমার আর কোনো ভাই নাই, বোন আছে। তো আমার লাইফে এরকম বাধা বিপত্তি অনেক ফেস করতে হয়েছে আর কি। তো যাই হোক, ঘটনায় চলে যাই। যখন ওই দিন খেলা করার পরে বাসায় আসছি, তো ছোটবেলায় আমি কি করতাম, আমার আব্বুকে ছাড়া ঘুমাইতে পারতাম না। যখন আমার আব্বুকে ছাড়া সবসময় আব্বুর সাথে থাকতাম বেশি, আব্বুকে ছাড়া ঘুমাইতে পারতাম না। তো ওই দিনও খেলা করে রাতে আইসা যখন ঘুমাইছি, তখন আপনার ছিল, তখন প্রায় 2007-এর ঘটনা, 6-7-এর ঘটনা। তো তখন আমি আমার বাবার সাথে রাতে যখন ঘুমায় গেছি, তো আমার আম্মু বা আপুরা ওরা ছিল অন্য রুমে, আর আমি আর আমার বাবার সাথে একসাথে এক রুমে ঘুমাইছি। ঘুমানোর পরে হঠাৎ করে দেখি একটা ধোরা সাপ দেখি আমার শরীরে উঠতেছে। এটা শুধু আমি দেখছি। যে বড় বোনের কথা বলছিলাম প্রথম ঘটনাতে, ওর বিয়ের পরে ওর বাসায় যাই। আমাদের সাতখামার থেকে এই আপনার ট্যাংরা কাছারি একটা জায়গা আছে, কাছারি নামক একটা জায়গা আছে। তো ওই জায়গায় যখন আপুর বাসায় যাই রাতের বেলা, তো আমি, আমার আব্বু, আমার চাচাতো ভাই, আমার আপুরা, আম্মু, অনেকেই যাই। ওখানে অনুষ্ঠান ছিল একটা। তো ওইখানে যাওয়ার পরে যখন ওই বাসায় খাওয়া দাওয়া করিয়া অনুষ্ঠান শেষ করিয়া অনেক রাত হয়ে যায়, ধরেন না আপনার তখনকার তো 11টা, 11:30 অনেক সময়। তো যখন রাত হয়ে যায়, তখন আমার বাবা আমাকে আমার বাবার কাঁধে নিয়ে আসতেছিল। তো ওখানে ওই সময় তো আপনার গাড়ি ঘোড়া চলাচল ছিল না, এত রাতে গাড়ি ঘোড়া পাওয়া যেত না, তো হাইটে আসতে হতো। তো আপনার 2 কিলো রাস্তা হবে। তো হাইটে আসতেছি, আমি আমার বাবার কাঁধে ছিলাম। হাইটে আসার পথে যখন আপনার যে 2 কিলোমিটার অর্ধেকটা রাস্তায় আসছি, তখন এখানে আপনার একটা খেজুর গাছ ছিল আর একটা আম গাছ ছিল একসাথেই। তো এখন আর ওই আম গাছ বা খেজুর গাছটা নেই, কেটে ফেলা হয়েছে। তখন আমি আসার পথে আমি আমার বাবার কাঁধে ছিলাম। তো আমি হঠাৎ করে ওই আম গাছের দিকে তাকানোর পরে আমি দেখি যে আম গাছের নিচে শুধু সাদা কাপড় পরানো। আমি কোনো চেহারা বা কোনো ফেস দেখি নাই, দেখছি সাদা কাপড় পরানো একটা অবয়ব বসে আছে। তো যখন আমি এটা দেখছি, শুধু এইটুকুই দেখছি, দেখার পর আমি আমার আব্বুরে বলছি। বলার পর আমার আব্বু তাকাইছে, সবাই তাকাইছে, তাকায় দেখে যে কিছু নাই। তো চাঁদের রাত ছিল, আবার নিচে আপনার ধান ক্ষেত ছিল। তো আমার বাবা বলছে কুশবাড়ি থেকে চাল তোলার পরে ওই চাল দিয়া ওই কবিরাজের বাসায় একটি তবারকের আয়োজন করতে হবে, আরেকটি ওই মাজারের তবারকের দিন সকালে নাস্তা পানি খাইয়া কইতাছে গেলেও যাই, বক শিকারও যাই। কই যাইবা? যাই আমি একটি লো যাই, দুজন গেছে গা। সারাদিন গুইরা গাইরা বক শিকার কইরা লইয়া বাইতে আইসে পরে আয়া বাদ বয়ে রয়েছে। মহিলারা রান্না বাড়া করছে, খাওয়া দাওয়া করছে, রাইতে গেছে আর কি, সন্ধ্যার সময় ছিল। রান্না বাড়া করছে, খাওয়া দাওয়া করছে, 2জন দার বাড়ি গিয়া গুইয়া রয়েছে। তারপর এত রাত পরে আয়া আমার আব্বার বন্ধুর সুর ধইরা ডাকতাছে,
যে "ওই বেটা ঘুমাই রয়েছ গো, ঘুমাই রয়েছ।" আর আমার আব্বাই আর শব্দ করে না। যখন নাম ধরে ডাকছে যে মহিজুদ্দিন, মহিজুদ্দিন, তোমার যে ডাকতেছি, তুমি গরো শুয়ে ঘুমাই রয়েছ, শুনো না? ওই কে লেগা ডাকুন, ও বাড়ি আইও। কি কারণে? ওই মানুষে মাছ মারতেছে, অনেক মাছ, বুকের মধ্যে মাছ মারতেছে। তুমি আর আমি তো গেলাম না, আর এক মাসে মাছ মারতে তাইও যাই, আমরাও যাই মাছ মেরা লই। রাত কয়টা বাজে গো? রাত রাত বাজে 3টা। 3টা বাজে, এই সময় আবার মাছ মারা যায় কেমনি? ওই তুমি আয়ো, তুমি আয়া দেহ, আমার কথা বিশ্বাস না করলে আয়ো দেখি। পরে উঠছে, হ্যাঁ গেছে গা, কইতাছে আমি যাই, তুমি আইও, তুমি আইবা। বইয়ের বান চিনো না? বইয়ের বান চিনি। বইয়ার বান না যায় যে আমার পিছনে কি এত শব্দ করতেছে, এটা কি? চাই আর দেয় না, খাড়িয়ে রয়েছে। খাড়িয়া থেকে চিন্তা ভাবনা করতেছে কি করি, কি করি, কই যাই, আমার কেডা বাঁচাইব? এক আল্লাহ ছাড়া আমার কেউ নাই। তার ভিতরে এই চিন্তা নয়, দেখি আল্লাহ ভরসা ফিরা যায়, দেখাম দেখি এটা কি, হেডে আয়া পড়ছে নাকি। ওরা বলে একটু বাই দিক কাটতে দেখছি, মনে এত বড় সাপ একটা হেনা ধরে খাড়ি উঠছে। মানে সাপে মনে করতেছে যে লোকটা যে আইতাছে এটা আমার আঘাত করবার লেগে আইতাছে, এলেগে সাপে মানে ফেনা ধরে খাড়াইছে। মানে হ্যাঁ কইতাছে আমি চাইছি হেনতে বাঁচতাম, মানে দাদা আরেক শত্রু আমার কাছে। মানে আমি কি করি, সামনেও শত্রু আমার, পাশেও আমার শত্রু, আমি কই যাই? তো আর আমার কোনো বাসা নাই, আমি আর বাঁচতাম না। বাড়িতে গাইলাম, কারো কাছে কইও আইলাম না, আমার মালিকুল মহতি বানাইলাম। পরে মাথার মাঝে একটা বুদ্ধি আইছে, যে দেহি জোরে ফাল দিয়া সাপটানি ফারিয়া যাইতারি। তখন ওই রেংড়ি গাছ আনা দিয়া তার শক্তি দিয়া, জান বাঁচা বেলে অতরম হইতে করে, শক্তি দিয়া ফাল দিছে। ফাল দিয়া সাপের উপর দিকে হাবারা পড়ছে। পরে একটা শব্দ তো হয়েছে, পরে এই দুষ্কুনে শুনছে, না এই তো হেনতে মা জিগাটা কই আর ভুইয়ার বান কই, হেনতে দৌড় দিছে। তা আমার আব্বাইও দেখা দৌড় দিছে, জান বাসায় নাই, তোমরা নামটা দিয়া লইও। এই উমুকে আমারে নিস, হ্যাঁ কই, কই যেতাম না, হ্যাঁ খালের পানি একটা হইরা জালি খাওয়াইতেছে, আমারও নিছে, অনেক মাছ বেলে মেশে মারতেছে। অনেক তো এই অবস্থা আমার তো বাসাই তোমার দম, আল্লাহ আমারে বাসায় আনছে, অনেক আপনারও বাসায়। কি হয়েছে তোমার, কি হয়েছে? ওই যদি কারোর গাছ আছে আমার মাঝে, এটা কি খারে রয়েছে, কি খার রয়েছে দেখে না গয়া। বলে হাঁসই খার রয়েছে, এমন একটা খারিয়া রয়েছে, মানে কিরম বিকট যে জাহাজ হইতেছে, এত মোড়া এত লম্বা। দেখছে এবারে আমার নানাই দেখছে, দেখে এবারে কইতাছে যে বেটা রে কেমন আনতাস তো ঘর, তোরা যে এরকম সময় গেছ মাছ মারা, তোরা তো এটা মেরে লইলে, এটা তো তোরা মেরে লইলে। পরে খারিয়া তারা দেখতেছে যে নানাই দেখছে, নানিও দেখছে। পরে বেলে ডানছে যায় আর কয়, নিয়েছিলাম রে মফি যদি তোরে জীবনের ঘুমটা ঘুমা ফারাইতাম, তোরে জীবনের ঘুমটা ঘুম ফারাইতাম, কিন্তু পারলাম না। তুই জানি কেমনে বাচ্চা আয়া পড়ছস, তোর মায় মনে হয় নাইলা পাতা বিলাইছি, কোনোদিন কেবরে নাইলা পাতা বিলাই দিছে, এই দুই বাচ্চা গেছে। এই তো জানি, এই তো
পরে কইতাছে নানি রে কইতাছে কয় জামাই রে ধরো আগর তো হয়েছে বাস্তি জামাই রে দইরা ইয়ানো হতাও যে পানি আনা বিছাইছে বিছাইয়া হতাইছে হতায় কথা কথা করতে দিছে দিয়া হাইরা মানে শরীরের মধ্যে তেল জ্বলতেছে শুয়োর টিয়াল্লা তেল মেল জ্বলতেছে মাথায় মুথায় জ্বলতেছে মানে ভাই তো খবর কয় না আমার মারটাই পরে এমনি তারা এটা করতে করতে আজান দিছে আজান এটা মনে হয়েছে পরে আমার শরীরটা একেবারে ভয়ে আমার আতঙ্কিত হয়ে গেছে। পরে অনেক একা একা আর কি করা, ভয় পাইলে আর কি পরে সাহস হয়েছে। তারপরে আবার ডাকি আসেন আসেন। পরে আমি এই সময় পালায় পালায় বিড়ি খাইতাম, বিড়ি জ্বালাইলাম, জ্বালানির পরে আর দেখি নাই না। তারপরে এই যে মাঝিঘাটা ব্রিজ আপনার গদাই গাছ দিয়া বানানো, বাঁশের বাঁশ কাঠ দিয়া বানানো। পরে এই ব্রিজটা দিয়ে গেলে আপনার পানির নিচে নেয় আর উপরে উড়ায়। পরে আমি এনতে আল্লাহর নাম লয়ে নানান দোয়া কালাম পড়তে পড়তে আড়া দিলাম, বাসায় চলে যাবে। হাঁটতে 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 মানে 2-3 মিনিটের রাস্তা আমি আধা ঘন্টা হাঁটার পর রাস্তায় উঠতে মানে সড়কে উঠতে পারি না। পরে উঠলাম, উঠটা বাসাত গেলাম। বাসাত যাওয়ার পরে আপনার মালিকের কাছে বললাম যে এই ঘটনা, আমার তো আজকে অবস্থা হয়েছে, আমি এখন আর থাকতে পারবো না। তুই যে না থাকতে পারস অন্য চেষ্টা করার নে থাক। আমার এত জ্বর আইলো, 1 সপ্তাহ জ্বরে ভুগলাম, কোনো ওষুধ ভরিয়ে কাজ হয় না, জ্বর ভালো হয় না। আর আমার এক আঙ্কেল এসেছিল, পরে আসার কারণে খাবার তৈরি করার জন্য আম্মা বাইরে গেছে। পরে রাত 12টা বেজে গেছে রানতে রানতে। পরে আমার হঠাৎ শুনতে পাই পিছে কে জানি হাঁটতেছে। পরে পিছনে তাকিয়ে দেখি কেউ নাই। পরে আমার গা ঝিমঝিম করে উঠছে। পরে আমার এত গুরুত্ব দেয়নি। পরে আমরা খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে পরে এই রাত তখন 3টা বাজে। তখন আমার অনেক পেট ব্যথা। পরে এ কারণে আমি আব্বু আম্মুকে বললাম যে আম্মু আমার পেট ব্যথা করছে, আব্বু পেট ব্যথা করছে। পরে হঠাৎ করে আমি বমি করে দিলাম। আমার এই বমি সাফ করার জন্য আম্মু পান নিয়ে আসতেন আমার জন্য, ঠিক আছে। তো বাজারে যায় আমার নানার মুখ থেকে, মানে তারপর আমার নানা এসে মানে সুস্থ হয়ে যে ঘটনা যেভাবে বলে ব্যাখ্যা করছে আমি সেভাবে ব্যাখ্যা করতেছি। আমার নানা যখন বাজারের উদ্দেশ্যে রওনা দেয় তখন সবকিছু স্বাভাবিক ছিল এবং সে কিন্তু একটা টর্চ লাইট সাথে নিয়ে যায়। তো যাওয়ার পথে একটা 3 রাস্তার মোড় পড়ে, আমরা বলি 3 রাস্তার সংযোগ বা মোড়, যাই হোক। তো এই মোড়ে অনেক ঘটনাই ঘটছে আগে। এখানে একটা ব্রিজ আছে, যাই হোক। এখানে মানে খাল আছে একটা, যে খালের কথা আমি শুরুতে বলছি, খাল। এবং এখানে অনেক গাছ আছে, বট গাছ, নিম গাছ ইত্যাদি। আর আমরা জানি বট গাছ নিম গাছে কিছু থাকে অবশ্যই। তো 3 রাস্তার মোড়ে দিয়ে গিয়ে 3টা রাস্তার সংযোগ যেখানে, সেখানে হাতের বাম দিকে যেতে হয় সে বাজারে যেতে। তো বাম দিকে সে বাজারে যায়, স্বাভাবিকভাবে বাজারে যায়। এবং বাজারে যাওয়ার যে বাম দিকে রাস্তা, ওইখানে অনেকগুলো বাঁশ বাগান, ধরতে পারেন বাঁশ বাগানই। তো সেখানে যায়। বাজারে যাওয়ার পর যখন সে ফিরবে তখন রাত আনুমানিক 11টা কি 11টা-12টা এরকম, মানে কোনো একটা সময় আমার মনে নাই সঠিক, এরকম বাজে। তো আসার সময় সে বাজার থেকে যখন চলে আসবে, পান টান সব কেনা শেষ, তার যাবতীয় সব দরকার। আসার সময় যখন সে বাজারে ফিরবে তখন এই বাঁশবাগান এখানে আসে। আসার পর তার হাতে কিন্তু টর্চ লাইটটা কিন্তু জ্বালানি ছিল। আর রাত 11টা কিন্তু অনেক রাত গ্রামের ভিতরে, আবার শীতকাল, বুঝতেই তো পারছেন, সবাই ঘরের ভিতরে ঘুমিয়ে আছে। যাই হোক, রাস্তায় মানে মানুষের সমাগম খুবই কম বলা যায় তখন। তো আসার সময় সে দেখতে পায় তার হাতে যে টর্চ লাইটটা ছিল সেটা কিন্তু জ্বালানোই ছিল আসার সময়। তো সে দেখতে পায় বাঁশগুলো পড়ে আছে রাস্তায়, মানে সবগুলো না, কয়েকটা পড়ে আছে। তো সে বাঁশগুলোকে পাশ কাটিয়ে একটু সামনে যায়, দেন হঠাৎ তার টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়। মানে কেন বন্ধ হয়, এটা কি চার্জ শেষ নাকি, এটা মানে প্যারানর্মাল বলবো না কি বলবো, এটা আমি মানে বুঝতে পারতেছি না। যাই হোক, কোনো একটা কারণে তার টর্চ লাইটটা বন্ধ হয়ে যায়। এরপর একটু সামনে
আগে যাওয়ার পর সে দেখতে পায় একজন বৃদ্ধ দৌড় দেয়, এক দৌড়ে বাড়িতে চলে আসে এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়, দাঁত লেগে যায় আর কি, আমরা গ্রামের ভাষায় খিল বলি, দাঁতে খিল লেগে যায়। আর দেন আমরা পানি ঢালি তার মাথায়, পানি ঢালার পর সে অনেকক্ষণ পর সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পর সে অস্বাভাবিক আচরণ করতে থাকে, মানে কি বলবো, যে বলতেছে আমার নানার কিন্তু আব্বু মারা গেছিল অনেক আগেই, তো সে বলতেছে যে আমার আব্বু আমাদের নিতে আসছে, আমি চলে যাব, এরকম করতেছিল। তো সেই দিন আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে। তো আমরা সারা রাত তাকে নিয়ে বসে থাকি, বাড়ির সকল মানুষ এনে আসে, কিন্তু তাকে কিছু জিজ্ঞেস করলে সে বলতে পারতেছিল না। পরের দিন আমাদের এখানে একটা কবিরাজ আছে, নাম বাতেন কবিরাজ। তো সে আসার পর সব কিছু পর্যবেক্ষণ করে, ঝাড়ফুঁক করে, পানি পরা দেয় ইত্যাদি অনেক কিছু করে, মন নাই আমার। তো তারপর সে বলে, ঘটনাটা এইভাবে ব্যাখ্যা করে যে ওই দিন রাতে ওই খালের যে জিনটা ছিল, খালের জিন, ওটা অনেক পুরনো জিন, ওইখানে বয়স মানে 3-4 হাজার বছরের উপরে হবে বয়স, এরকম। সে মানে কবিরাজের কথা মতো আমি বলতেছি। তো সে বলে যে এখানে খালের জিন ওই খালে নামানোর চেষ্টা করছিল আর কি, খালে একবার নামাইতে পারলে একদম মানে ওইখানেই মেরে ফেলতো আর কি, গেড়ে ফেলতো আর কি, মানে মাথাটা নিচের দিকে, ওইখানেই শেষ। তো বাইচা গেছে। তো বলতেছে, পর আমরা জিজ্ঞেস করলাম যে হাতের যে বিষয়টা, হাত যে মানে অবশ হয়ে গেছে, যে বাম হাতের মাংস বিষয়টা এই পর্যন্ত অবশ। বলতেছে কি ওইখানে মানে নজর দিছে আর কি, চাইছে তো একটা মানে কি যেন একটা বললো রোগের নাম, তো ওইটা হয়েছে। পরে বলছে যে মানে একটা ওষুধ দিল, মানে গাছটা দিয়ে একটা ওষুধ বানিয়ে দিল, ওইটা দেওয়ার পর ঠিক হয়ে গেছে। তো এই ঘটনার পর অনেক দিন আর কিছু হয় নাই। তো লাস্ট যে ঘটনাটা ঘটছিল ওইটা হচ্ছে 2021 সাল। 2021 সালে সবকিছু স্বাভাবিক চলতেছিল। আমার যে নানা ঘটনা বলছে, তখন সে ময়মনসিংহ থেকে চলে যায় অন্য একটা মানে তার শ্বশুর বাড়ির দিকে, ওইখানের দিকে জায়গা কিনে বাড়ি করার পর সেখানে যে থাকে। তারপর আরেকদিন আমরা মানে ফোন আসে সকালবেলা যে আমার নানা নাকি মারা গেছে। কিভাবে মারা গেছে, মানে ফাঁস দিয়ে ঝুলে মারা গেছে। তো আমরা তাড়াতাড়ি